সাকিব আলী স্যার, আপনার মূল্যবান বক্তব্য শুনি। আপনি আমি চলে যাই, ভিডিও অফ করে রাখছিলাম। ওকে স্বামী ভাই, আপনারা দিয়ে শুরু করি। ধরেন আপনার এইখানে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মাঝখানে যদি আমি আপনাকে কোশ্চেন করি যে পিলখানার হত্যাকাণ্ড, তনু হত্যার সাথে আমি যতটুকু জানি সরাসরি সেনাবাহিনীর একজন খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তার পরিবার জড়িত। এরপরে আরো যা যা হয়েছে, এই সেনাবাহিনীর এই যে এখানে যারা আছেন, হাসিনুর ভাই সহ যারা গুম ছিলেন, সেই গুমের সাথে জড়িত। তারপরে প্রতিটি ঘটনাতে যদি আমরা দেখি যে একজন বলছিলেন এখানে যে ডিসিএসপিদের কথা, ডিসিএসপিদের বিচার, অনেকের বিচার হয়েছে, চিকিৎসকের অনেকের বিচার, পুলিশের অনেকের বিচার হয়েছে, অনেক মানুষের বিচার হয়েছে, কিন্তু একমাত্র সেনাবাহিনীর এই বিচারগুলো করা যাচ্ছে না। তারা খুনিদেরকে ছাড়বে না, তাদের মতো করে তদন্ত করবে। মানে এই যে জিনিসগুলো হচ্ছে, এটাতে কি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা? জি, আসসালামু আলাইকুম। এবং সাইম ভাই, আমাদের মূল আলোচনা যেটা, যে মেজর জিয়াউল হক, তার বিষয়টাও বলবেন, যে তাকেও এখন পর্যন্ত এই যে মুক্তিটা দেওয়া হয়নি, এখানে অন্তরায় কারা? জি, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। তো আমি আসলে আজকে এখানে আসার অন্যতম কারণ হচ্ছে, আমাকে মেজর সৈয়দ জিয়াউল হক ভাই উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটু যেন আমি এখানে আসি এবং ওনার যে কনসার্নটা আছে, কনসার্নটা নিয়ে একটু আলাপ করি। ওনার সাথে আমার পরিচয় ঘটে বেশ কয়েক মাস আগে। উনি একটি বিশেষ মাধ্যমে আমাকে অ্যাপ্রোচ করেন যে উনি সাক্ষাৎকার প্রদান করতে আগ্রহী, এবং স্বাভাবিকভাবেই একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি বেশ কৌতূহল বোধ করি ওনার বিষয়ে নিয়ে কাজ করতে। তো তখন থেকে আমার সাথে ওনার পরিচয় শুরু হয়। তো ওনাকে তো আসলে ওনাকে নিয়ে অনেক মিথ চালু ছিল বিগত সরকারের সময়। তাকে বিভিন্নভাবে পোর্ট্রে করা হয়েছে, যার সত্যতা সবসময় একটা ধোঁয়াশা অবস্থা ছিল, কখনোই এটা পরিষ্কার ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে আমরা জানতে পারি যে তাকে অনেক কিছুতেই এমন ভাবে পোর্ট্রে করা হয়েছে যেন তিনি সবকিছুর নাচের গুরু ছিলেন। এই সকল বিষয় আসলে পুনরায় তদন্ত হওয়া অত্যন্ত জরুরি, এবং এটা পরিষ্কার করা খুব দরকার যে ওনার আদৌ এসবের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল কি ছিল না। এবং সেটা করার জন্য ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। উনি যেন অ্যাটলিস্ট সামনে এসে লিগালি ওনার নিজের অবস্থানটা ব্যক্ত করতে পারেন একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, যাকে বেশ তার যেভাবে তাকে বরখাস্ত করা হয়েছে, বিষয়গুলো বেশ কোশ্চেনেবল। এগুলো যেন অ্যাটলিস্ট পরিষ্কার করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, যেন উনি তার নিজের অবস্থানটা তুলে ধরতে পারেন, নিজেকে আত্মপক্ষ সমর্থন করতে পারেন। আমার মনে হয় এই দায়িত্বটা দেশের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তাদের এগিয়ে আসা উচিত। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এখানেও কিছু ভূমিকা যদি রাখা সম্ভব হয়, সেটা অবশ্যই would be very much appreciated, কারণ ওনাদের অফিসার যেহেতু, এবং হি ওয়াজ এ ভেরি ব্রাইট অফিসার, তার কোর্সের ফার্স্ট অফিসার ছিলেন তিনি, সিলেট ক্যাডেট কলেজের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। তো ওনাকে প্ল্যাটফর্ম দেয়া, অথবা ওনার মতামতটা যেন উনি জানাতে পারেন, সেই সুযোগটা আমার মনে হয় ওনাদের করে দেওয়া উচিত, এবং এটা করে দিলে হয়তো অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সুতরাং আমি এখানে আসলে কেন এটা করা হচ্ছে না, অথবা কেন এটা করা যাবে না, সেটা আমার কাছে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আর এখানে আসলে কোঅর্ডিনেশন প্রয়োজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, সকলে কোঅর্ডিনেশনের ফলে হয়তো উনি একটা প্রতিকার পেতে পারেন, যেন উনি অ্যাটলিস্ট সামনে আসতে পারেন, ওনার মতামতগুলো, ওনার বক্তব্যগুলো তুলে ধরতে পারেন। আপনার কি মনে হয় যে এটা সেনাবাহিনী এটার অন্তরায়? আমার মনে হয় না বাংলাদেশ সেনাবাহিনী এখানে একটা অন্তরায়, কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটা মন্ত্রণালয় ইনভলভড আছে। এখানে আইন মন্ত্রণালয়ের কাছে উনি সাবমিট করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাবমিট করেছেন, এবং সেনাবাহিনীর যে ওনার বিষয়টা নিয়ে যখন উনি আমাকে অ্যাপ্রোচ করেন, তখন আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে নিজের থেকেই রিচ আউট করি, এবং তাদেরকে আমি বিষয়টা জানাই, এবং তাদের পক্ষ থেকে আমি কখনোই কোনো রকমের নেগেটিভ কোনো কিছু আমি শুনিনি। দে আর কোয়াইট পজিটিভ যে হি ইজ আওয়ার অফিসার,
and he has been victimized. Some of us, we know about it, but এই বিষয়গুলো আসলে প্রপার চ্যানেলে আসা উচিত। আমার মনে হয় প্রপার চ্যানেলের জন্য সাবমিট করেছেন, ওনার লয়ারও বেশ কিছু দরখাস্ত সাবমিট করেছেন, এবং ওই দরখাস্তগুলোর উত্তর যদি অ্যাটলিস্ট কোনো পজিটিভ আউটকাম হয় অথবা হতো, তাহলে ওনার জন্য একটা ভালো ক্ষেত্র তৈরি হতে পারতো। কিন্তু এখনো পর্যন্ত আমার জানা মতো উনি কোনোটারই উত্তর পাননি, এবং এই উত্তরগুলো মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দেওয়া উচিত। আচ্ছা, আমরা ওনার আইনজীবীর কাছে এর পাশাপাশি আমি যেটা দেখলাম যে যেহেতু এখানে কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে, তো আমার মনে হয় কি যে আসলে আমরা তো এখন একটা খুবই খুবই বিপজ্জনক অবস্থার মাঝখানে আছি। আমাদের দেশের সামনে এখন যে ক্রাইসিসের মধ্যে আমরা আছি, আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা অত্যন্ত জরুরি। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত নিয়ে আসা অত্যন্ত জরুরি। দেশে একটা যে অরাজক পরিস্থিতি বিদ্যমান, যে একটা সংকটজনক পরিস্থিতি চলছে, যে কোনো আইন কানুনের বালাই নাই, কেউ মানুষজনের ম্যাক্সিমাম মানুষজন একটা অনিরাপদ অবস্থা অথবা অনিরাপত্তার মধ্যে আছেন। তো এই সবকিছু মিলিয়ে আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে আমরা সকলে মিলে দেশকে যেন সুপথে, একটা সঠিক পথে আমরা ধাবিত করতে পারি। এই কারণে সকল ভেদাভেদ ভুলে অ্যাটলিস্ট একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করা। ইলেকশনের পরে যারাই সরকার গঠন করবে, আমার মনে হয় তারা এতটা সুবিবেচক এর পরিচয় নিশ্চয়ই দিবেন যে সামরিক বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সার্বিক যে নিরাপত্তা ইনস্টিটিউশনগুলো আছেন সেগুলোকে রিফর্ম করা অথবা তাদের কিভাবে রিঅর্গানাইজ করা যেতে পারে সে সমস্ত দিকে আমার মনে হয় তারা নজর দিবেন। আমরা আসলে যেটা দেখছি যে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দিক থেকেই আসলে আক্রমণের শিকার হতে হচ্ছে, বিভিন্ন গণরোষের শিকার অথবা পাবলিকলি বিভিন্ন রকমের ভিলিফিকেশনের সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন কর্মকর্তাদেরকে, এবং কোন রকম সাবস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়াই। আসলে আমার মনে হয় এটা আমাদের একটু কনসিডার করা উচিত যে আমরা আসলে যদি এই পথেই থাকি তাহলে আমরা কিন্তু একটা খুবই খুবই ফ্রাজাইল এবং খুবই নাজুক পরিস্থিতির দিকে অগ্রসর হতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে যাই হচ্ছে অ্যাটলিস্ট এখন এই দেশের মধ্যে যে অবস্থায় আছে, দেশের কিন্তু এই সেনাবাহিনীও যদি এখন তাদের হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদের সোশ্যাল যে স্ট্রাকচারটা আছে, আমাদের যে সামাজিক একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের যে সিকিউরিটি ইকোস্ফিয়ার আছে, সবকিছুই বেসিক্যালি কলাপস করবে, যেটা অলরেডি কলাপস করার সম্মুখীন হয়ে আছে এখন। সুতরাং আমার মনে হয় সকলে সুবিবেচকের পরিচয় দিবেন এবং যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য উপকারের সেটাই যেন হয়, সেটাই যেন আমরা বিবেচনায় রাখি। আসলে এখানে আমার ব্যক্তিগত মতামত, আমাদের কারো ব্যক্তিগত মতামত অথবা কোনো প্রাতিষ্ঠানিক মতামত আমার মনে হয় গুরুত্ব পেতে পারে না। সবার আগে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, যেটাতে দেশের মঙ্গল নিহিত, আমার মনে হয় আমাদের সকলের সে পথেই হাঁটা উচিত বলে আমার কাছে মনে হয়। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা জিয়াউল হকের আলোচনাতেই যেহেতু আছে, যেই কারণে সেনাবাহিনীর বিষয় নিয়ে বিতর্কে গেলে অনেক বিতর্ক চলে আসবে, সেই প্রশ্নে না গেলাম। আমরা ওনার আইনজীবীর কাছে জেনে আসি যে ইলিয়াস ভাই একটু ইন্টারাপ্ট করি, মানে আমি অ্যাকচুয়ালি আমার মানে হাফ অ্যান আওয়ার পরে একটু কাজে যেতে হবে। যদি আপনি একটু সম্মতি জানিয়ে আপনার বক্তব্যটা রেখে যান। জি বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই। আমি অ্যাকচুয়ালি জিয়া আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, এখানে খিজির হায়াত খানও আছেন। আমি যখন প্রথমে অ্যাকচুয়ালি আমার যে সমস্ত সোর্স আছে আমি জেনেছিলাম যে অ্যাকচুয়ালি জিয়া জীবিত আছে কিনা, এটা আই ওয়াজ নট কনফার্ম। যখন আমি জিনিসটা জানলাম তখন আমি চেয়েছিলাম কনফার্ম হওয়ার জন্য। তো খিজির হায়াত তার ছিল ক্লোজ ফ্রেন্ড, সো উই হ্যাড এ জয়েন্ট মিটিং, দেন উই কনফার্ম দ্যাট জিয়া জীবিত আছে। এরপর আমাকে আমি অ্যাকচুয়ালি জিয়ার সাথে কনসার্ন হওয়ার পরে আমি জেনারেল ওয়াকারের কাছে আমার একটা ব্যাকডোর চ্যানেলে আমি পৌঁছার চেষ্টা করলাম যেন জিয়ার ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানার জন্য। প্রথমে যিনি জেনারেল ওয়াকারের কাছে পজিশনটা নিলেন, আমাকে জাস্ট ব্যাক করলেন যে ওনার কোনো মতামত নাই, উনি কথাটা শোনার পরে গম্ভীরভাবে আর কোনো উত্তরই দেন নাই। আচ্ছা, এই গেল। এর পরবর্তীতে আবার আমি বললাম, আবার একটু ইয়া করলাম যে কি হয়েছে অ্যাকচুয়ালি। বলতেছে যে এই জঙ্গি রিলেটেড ব্যাপারে যত কেস আছে, এই জঙ্গি রিলেটেড কেস তারা প্রপার ইয়া ছাড়া যাবে না, মানে প্রপার আদালতের মাধ্যমে যে জিনিসটা যে আসিফ নজরুল যিনি বলেছেন, হাসিন স্যার যেটা বলেছেন এটার মতো। বাট আমি বললাম যে ঠিক আছে, যদি জঙ্গি এটা নিয়ে এতই হয়
তাহলে আমরা তো দেখলাম যে মেজর হেলাল সেও আমার ক্যারেক্ট কলেজের ছোট ভাই, তারপর সুবাইল, এদের কেসটা তো সলভ হচ্ছে। তো ওইটা যদি আমরা ধরে নিই যে কেসটা সাজানো হয়েছিল যে তারা একটা বম সেট করছিল, এটা সন্ত্রাসী কার্যকলাপ, এইটাও তো জঙ্গি, তাহলে এইটা তোমরা সলভ করতেছো, এইটা করতেছো না, এটার কোনো অ্যান্সার নাই। তারপরে আমি যখন এটা নিয়ে ডিসকাস করলাম আরো, যে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি যে অনেকেই আমরা সবাই রিটায়ার করে ফেলেছি, কিন্তু একমাত্র জিয়ার সুযোগ আছে সেনাবাহিনীতে রিজিস্ট্রেট করার অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। সে এখন আসতে হচ্ছে ডেজার্টার হিসাবে, সে ইচ্ছা করলেই সেনাবাহিনীর কাছে সারেন্ডার করতে পারে, কিন্তু এই সারেন্ডার করার পরেও যে কনসিকুয়েন্স হবে এটার একটা উদাহরণ আমরা সবাই জানি যে ব্রিগেডিয়ার বাড়ি স্যার ডেজার্ট অবস্থায় ছিলেন। উনি যখন ক্যান্টনমেন্টে গিয়েছেন মাস 5 বা 6 আগে, উনি সারেন্ডার করেছেন এবং উনাকে হি ওয়াজ টেকেন ইনটু কাস্টাডি, এবং হি ওয়াজ ইন মানে অফিসারদের ক্ষেত্রে যেরকম অফিসার্স মেসেজে করা হয়, কাস্টাডি করা হয়েছে, উনাকে কোর্ট মার্শাল করেছে এবং কোর্ট মার্শাল ওনাকে চাকরিচ্যুত করেছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে আরেকজন অফিসার 111 এর পরই, আমি তার নাম বলতেছি না, সেও দেশ থেকে চলে গেছে। সে গেছে, যাওয়ার পরে তাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে র্যাঙ্ক দিয়ে রিটায়ারমেন্ট। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই কারণেই যে যারা পাবলিকলি কথা বলে তাদের জন্য এক ধরনের নাই জেনারেল ওয়াকারের, আর যারা কথা বলেন তাদের জন্য তার নামটা কি একটু বলা যাবে? তার নামটা জানতে পারলে একটু ভালো আমি হয়। পরবর্তীতে ইনবক্সে জানাবো, কারণ আমি এখানে পাবলিকলি, যেহেতু সে মানে অ্যাকচুয়ালি হি ইজ এ হাই প্রোফাইল মিলিটারি অফিসারের কোর্সমেট, তার সাথে কথা বলার পরে আগে সে অনলাইনেও কথা বলতো, ওটা কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি এটা পরবর্তীতে বলবো, আমি এখানে পাবলিকলি তার নামটা বলতে। কর্নেল শহীদ সাহেব নাকি? হ্যাঁ, না শহীদ সাহেব এবং অথবা লেফটেন্যান্ট ইমরান, এরকম মতো কেউ? না, আমি এটা বলতে যাচ্ছি না, সরি, আমি এখানে নামটা এখানে বলতে যাচ্ছি না, বাট দুইজনের ক্ষেত্রে দুই স্ট্যান্ডার্ড হয়েছে। আচ্ছা, এখানে পরবর্তীতে আমি যখন দিলাম, তারা একটাই বলতেছে যে সে যেহেতু জঙ্গি, এই জঙ্গিদের সময় এটা নিয়ে জেনারেল ওয়াকার কোনো ডিসিশন নেবেন না। হোয়ারে সেম জিনিসটা যেটা হাসিন স্যার বললো, যে আসিফ নজরুলের কাছে যাওয়ার পরে বলছে এই জঙ্গি রিলেটেড ওয়েস্টের ভিন্ন ধারণা আছে। বাট আমার কথা হচ্ছে, আমার দেশের নাগরিক, আমার দেশের মিলিটারি অফিসার, ওয়েস্ট কি বললো, জঙ্গিরা না ধরলে এটা আমরা কেন কেয়ার করব? আমার কথা হচ্ছে, এই সিচুয়েশনটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে মেজর জিয়া যদি এখন দেশে এসে সারেন্ডার করে, ইট উইল বি বিগ এম্বারেসমেন্ট ফর মিলিটারি এবং জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের কয়েকজন টপ ডিপুটি এই এই জিয়া অপারেশনের সাথে জড়িত। জিয়া গিয়ে ওদের নামটা বলবে, নামটা বললে সাথে সাথে এটা একটা যেহেতু একটা হট আইটেম, এটা নিয়ে মিডিয়াতে আসবে এবং হি উইল বি এম্বারাস, এবং ওই অফিসার গুলোকে তাকে কাস্টাডিতে আনতে হবে। সো এই কারণে আমি যখন ইনফরমেশন চাচ্ছি বা আর কেউ চাচ্ছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এমন একটা ভাব যে ও আসলেই কিছু একটা হবে। সো জিয়াকে অ্যাকচুয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে আসার জন্য, এটা আমি মনে করি। তবে আমি এটাও মনে করি যে এখন জিয়ার যাওয়া উচিত না, কারণ ব্রিগেডিয়ার বারিসারের যে কেসটা, এটা দেখে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে ওকে আসলে ওকে সেম কাস্টাডিতে রাখা হবে, এবং এটার একটা দীর্ঘসূত্রিতা এমন একটা সিচুয়েশন করবে যে ওরে দোষী বানায় শেষ পর্যন্ত না জেলে দিয়ে যায়, আমার যেটা সন্দেহ আর কি। সো আমার যে স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে, মেজর জিয়া হচ্ছে, আমরা যারা হাসিনা বিরোধী আন্দোলনে করেছিলাম, দেশের জনগণ করেছিল, হি ইজ দ্য ফার্স্ট ম্যান, বাংলাদেশের প্রথম নাগরিক যে সশস্ত্র একটা সংগ্রামের স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা ফেল হইতে পারে, বাট হি ইজ দ্য ম্যান যে এই গভর্নমেন্টের এগেনস্টে প্রথম দাঁড়িয়েছিল। সো এই মুহূর্তে আমরা তার পাশে, পুরা দেশেরই তার পাশে দাঁড়ানো উচিত। আমরা জানি যে রাওয়া মিলিটারি একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। আমরা দেখেছি যখন মেজর সিনা কেসে রাওয়াতে আমরা ভোকাল ছিলাম, তখন সরকার অ্যাকচুয়ালি এটার এগেনস্টে স্ট্রং পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। রিসেন্টলি আমরা দেখলাম যে মেজর জাহিদ নিয়ে এখন যে রাওয়ার প্রেসিডেন্ট আছে হক স্যার, জাহিদের ব্যাপারে স্ট্রং একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করতেছে। দিস ইজ গুড, বাট আমি এইটাও জানি যে কেন নিতে হচ্ছে, কারণ এই জাহিদকে মারার পিছনে সব পুলিশ, মিলিটারি নাই। কিন্তু জিয়ার পক্ষে হচ্ছে, জিয়ার এগেনস্টে যারা আছে, যারা অ্যারেস্ট করেছে, এটা সমস্ত হচ্ছে মিলিটারি। সো এইখানে আমরা মনে হয় যে আমরা লিগাল পয়েন্ট অফ ভিউ এর পাশাপাশি, লিগাল পয়েন্ট যেটা সারওয়ার স্যার পরবর্তীতে এক্সপ্লেন করবেন, আমাদের উচিত রাওয়াতে একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়া এবং রাওয়া হক স্যারকে বাধ্য করা এই ব্যাপারে মেজর জিয়ার কেসটা জেনারেল সেনা প্রধান যেন আনার পরে এই জিনিসটা একটা সমাধান করেন। এবং জিয়ার যে কেস যে জিনিসটা আছে, এটা আমরা সবাই জানি। উনার মতামতটা নেওয়ার জন্য আমি মনে করি যে হক স্যার এটার জন্য একটা পারফেক্ট হবেন, বাট আমি জানি না উনি কতটুকু করবেন। বাট এটাই শেষে আমি এখানে যদি আমি একটু কয়েকটা কথা একটু এখানে বলতে চাই, যেহেতু আপনি চলে যাবেন,
সো জি। আমার এখানে কয়েকটা পয়েন্ট একটু আছে। এক নাম্বার আমি যেটা তুলতে চাই আরকি, যে মেজর জিয়া উনি যখন এই ঘটনার সাথে যুক্ত হন, তার আগে উনি বেশ কিছু ইমেইল সেন্ড করেছিলেন, যে ইমেইল গুলোতে উনি আ বিপ্লবের জন্য অথবা সামরিক অভ্যুত্থানের জন্য ডাক দিয়েছিলেন বিভিন্ন অফিসারদেরকে, বিভিন্ন খান থেকে উনি একত্রিত হওয়ার জন্য বলেছিলেন। এখন আমরা তো জানি যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, এবং সুশৃঙ্খল বাহিনীতে থেকে এ ধরনের সংগ্রামের জন্য ডাক দেয়া এবং ডাক দিয়ে একটা সামরিক বিপ্লব অথবা অভ্যুত্থানের মতো জিনিস কল করা আসলে কতটা ন্যায়সঙ্গত ছিল, অথবা এটার অন্য কোনো রাস্তা ছিল কিনা। ২ নম্বর হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল বারী, আমার সাথে ওনার কথা হয়েছে, উনি বোধহয় বাংলাদেশে ফেরত গিয়ে বাংলাদেশের বর্তমান সেনা প্রধানের সাথে দেখা করেছেন, তার বাসাতে গিয়েছিলেন উনি, এবং ওনাকে কয়েকদিন কোয়ারেন্টাইন করে রাখা হয়, যেটা মিলিটারি যে রেগুলেশন আছে আর্মি অ্যাক্ট অনুযায়ী। তারপরে ওনাকে ওনার পেনশন দিয়ে সবকিছু সহ সম্মানের সাথেই আবার দেশ ত্যাগও তাকে করতে দেওয়া হয়। আরেকটা বিষয় ধরেন, এখানে যেহেতু সামরিক বাহিনীর সদস্যকে সামরিক বাহিনী নিজেরাই অপহরণ করেছিল, যেটা আপনি বললেন, যেমন এটার সাথে যারা যুক্ত ছিল আমরা জানি যে মেজর জেনারেল জিয়াউল হাসান, ওনার এটার সাথে একটা ইনভলভমেন্ট ছিল। তাহলে কিন্তু ধরেন এখন আপনার সাথেও কিন্তু ধরেন এই যে লেফটেন্যান্ট হাসিনা আছে, আপনিও কিন্তু তার একটা ঘটনার সাথে আপনি নিজে সরাসরি ভাবে ইনভলভ ছিলেন। সেগুলোরও কিন্তু আসলে কখনো কোনো রকমের বিচার হয় নাই আমাদের দেশে, আমরা কিন্তু দেখি নাই যে এগুলো কোনো রকম বিচার হতে। তাহলে এই বিষয়গুলো তাহলে কিভাবে ফয়সালা করা উচিত বলে আপনার কাছে মনে হয়? যে সামরিক বাহিনীর ভেতরে অনেক কিছু যেগুলো ঘটে থাকে, যে আর্মি সিকিউরিটি ইউনিয়নের অফিসার গিয়ে আরেকটা অফিসারকে অ্যারেস্ট করেছে, যেমন আপনি ওসি ঢাকা এসইউ ছিলেন, আপনি মামনি সিং গিয়ে কর্নেল হাসিনকে অ্যারেস্ট করেছিলেন, অথবা ওনাকে নিয়ে এসেছিলেন আপনি পিক আপ করে ঢাকাতে। সেই বিষয়টাও কিন্তু আসলে একটা বেশ কনফিউজিং বিষয়, এবং একই প্রক্রিয়া হয়তো মেজর জিয়াকেও অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে অ্যাবডাক্ট করা হয়েছিল। তাহলে কিন্তু আমাদের এই সবগুলাই একটু রিভিউ করা উচিত, যে আসলে কোনটা কিভাবে হয়েছে, কোনটা কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, এবং এগুলার কিভাবে এগুলাকে বিচার করা যায় আর কি। তো এগুলার মনে হয় সবই পরিষ্কার হওয়া উচিত, কারণ একটা ইনসিডেন্ট তো না, এরকম তো বেশ কয়েকটা ইনসিডেন্ট আছে। এটাই। থ্যাংক ইউ। ওকে, আমি পরিষ্কার করতেছি। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যে জিনিসটা, ও যে ইমেইল গুলো করেছে, তখন যে সময়টা ছিল, তখন সরকারটা ছিল অবৈধ সরকার। সো ওই অবৈধ সরকার এগেনস্টে জিয়া যে সমস্ত ইমেল এবং বিপ্লবের ডাক দিয়েছে, এই জন্যই বলেছে বিপ্লবটা ব্যর্থ হইতে পারে, বাট ইট ওয়াজ দ্য রাইট ওয়াস। কারণ ওই সময় সরকারটা ছিল অবৈধ সরকার। অবৈধ সরকারের এগেনস্টে আমরা কেউ দাঁড়াইতে সাহস পাই নাই, বাট সে ওখানে দাঁড়িয়ে থাকতে 2008 এর ইলেকশন কিন্তু আসলে ইট ওয়াজ একসেপ্টেড ওয়াইডলি, এবং এটা নিয়ে কেউ তখন তেমন কোন রকম প্রশ্ন তুলে নাই। ইট ওয়াজ এ লেজিটিমেট গভর্নমেন্ট ইন 2008, লেজিটিমেট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে 2008 সালে ইলেকশনটা জিতে আসে, এটা একটা ইন্টারন্যাশনালি বলেন, বিএনপির তরফ থেকে বলেন, সকলেই কিন্তু এটাকে একসেপ্ট করে নেয়। সুতরাং এটাকে ইলেজিটিমেট বলার কিন্তু আসলে কোনো সুযোগ নাই আর কি। সুযোগ নাই, বাট কথা হচ্ছে এইটার মধ্যে 111 এর সরকার, জেনারেল মঈনুল আহমেদ, এবং তারা আগের থেকে প্ল্যান করেছিল যে আওয়ামী লীগ গভর্নমেন্টকে তারা নিয়ে আসবে। এটা সবাই অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, তার মানে এটা রাইট। আমি এটা মনে করি না, এবং জিয়াও হয়তো এটা মনে করে নাই। এবং এবং ওই পয়েন্ট অফ ভিউতে তারপরে যখন 25শে ফেব্রুয়ারিতে যে ঘটনাটা ঘটলো, এটার সাথে ভারতীয় ইনভলভমেন্ট এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি। জিয়া যখন দেখেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এরকম 57টা অফিসার সরকার এটার সাথে জড়িত, সো আলটিমেটলি উই আর সাপোজ টু রিভোল্ট এগেইনস্ট দেম। আমরা পারিনি, জিয়া পেরেছে। সো এটার মধ্যে আমার কোনো ইয়া নাই, কারণ বর্তমান সরকার সে হাসিনা সরকার না। সো এই সরকারের সময় জিয়ার কেসটা আমি কেন ওইভাবে দেখবো যে সে সরকার পতন করতে চাই? ইয়েস, সে সরকার পতন করতে চেয়েছিল, এবং দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। এইবার আসি হচ্ছে আমার আর ইয়া স্যারের কেসটা, হাসিন স্যারের কেসটা। হাসিন স্যারের কেসটা অ্যাকচুয়ালি আমি কনক সারোয়ার শোতে আমি এবং হাসিন স্যার দুজনের থেকে ক্লিয়ার করেছি। এখানে এই জিনিসটাকে দাঁড়িয়ে ট্যাগ দেওয়ার আমি কোনো কারণ দেখি না, কারণ এটা একটা সলভ ইস্যু। এবং আমি মনে করি যে হাসিন স্যার যদি মনে করেন যে এটা অন্যায় হয়েছে, স্যার যদি এটা নিয়ে মামলা করেন, আমি এসে মামলায় সাক্ষী দিব। এবং ভাই কর্নেল ওইটার মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ ভাই, আপনার যেহেতু তারা আছে।